ওকে, সবাইকে স্বাগতম। আজকে আমরা রিকারশন নিয়ে ডিসকাস করব। রিকারশন ইন এ নাটশেল আমরা বলতে পারি সেলফ কলিং অফ এ ফাংশন। অর্থাৎ একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করে তখন সেটাকে আমরা রিকারসিভ ফাংশন কলিং বলে থাকি। আমরা যদি আমাদের রিকারসিভ ফাংশন কলিং এর বেসিক প্রপার্টিটা বোঝার চেষ্টা করি বা বেসিক স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি, অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফাংশনের মতো তারও রিটার্ন রিটার্ন টাইপ থাকবে, ফাংশন নেম থাকবে, সে প্যারামিটার রিসিভ করবে। এন্ড নতুন একটা টার্মিনোলজি যেটাকে আমরা বলতেছি বেস কেস। সো এটার সাথে আমরা অনেকে হয়তো ইন্ট্রোডিউস ছিলাম না, যেটা আমার রিকার্সিভ ফাংশন কলে থাকে। হোয়াট ইজ বেস কেস, এটা আমরা যখন একটা এক্সাম্পল দিয়ে ইলিবোরেট করব তখন আশা করি ব্যাপারটা খুব ভালো মতো বোঝা যাবে। দেন আমার অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফাংশনের যে রিমেনিং লাইনগুলো থাকে এখানেও সেম ভাবে অন্যান্য বিষয় থাকতে পারে। দেন রিটার্ন ভ্যালু ডিপেন্ডস অন আমি রিটার্ন টাইপ কি দিয়েছি। আমার যদি রিটার্ন টাইপ ভয়েড হয় তাইলে তখন আমাকে কোনো ভ্যালু রিটার্ন করতে হবে না, তখন আমরা রিটার্ন সামথিং এটা তো লিখবই না। রিটার্ন কিওয়ার্ডটাও আমাদের লিখতে হবে না, বাট কোনো কোনো সময় আমরা চাইলে রিটার্ন কিওয়ার্ডটা লিখতে পারি উইদাউট এনি ভ্যালু আফটার দ্যাট। ওকে, সো এই ব্যাপারটাকে যদি আমরা আমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তো আমরা যে এক্সাম্পলটা সেট করেছি সেটা আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি। আর সাথে বলে রাখতে পারি, আমরা যখন আমার রিকার্সিভ ফাংশন গুলাকে এক্সিকিউট করার ট্রাই করি, পিসি আমাদের জন্য একটা মেমোরি মেনটেন করে, যেটাকে আমরা বলতে পারি স্ট্যাক মেমোরি। ওকে, বা স্ট্রেক্ট ডাটা স্ট্রাকচারের মতো আমার রিকার্সিভ ফাংশন কল কাজ করে। তো স্ট্যাক সম্পর্কে যাদের খুব বেশি আইডিয়া নাই তাদের জন্য খুব ইজিলি আমরা বলতে পারি স্ট্যাক লাস্ট ইন ফার্স্ট আউট এই মেথড ফলো করে বা এই প্রসিডিউর ফলো করে। দ্যাট মিনস যে এলিমেন্টটা আমার লাস্টে প্রবেশ করবে স্ট্যাকে সেটা সবার ফার্স্টে বের হবে। লাইক আমরা রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমরা যখন আমাদের বুক শেলফে বুক রাখি, আমরা যেই বইটা সবার শেষে রেখেছি আমরা বের করার সময় সেটাকে সবার আগে পাবো, এরকম আর কি বিষয়টা। ওকে, আমরা সো আমার এই এক্সিকিউশনটা যদি স্ট্যাকের থ্রুতে করার চেষ্টা করি। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি যে এই যে এই স্ট্যাকটা এটা আমার সিস্টেম বা আমার ওএস আমাকে বাই ডিফল্ট প্রোভাইড করবে, আমাকে এটা ডিক্লেয়ার করতে হবে না। এবং আমরা যদি আমাদের মেমোরি স্ট্রাকচারের সাথে একটু পরিচিত থাকি, আমাদের বেশ কয়েক ধরনের মেমোরি আছে, হিপ মেমোরি, স্ট্যাক মেমোরি। আমরা যখন ডাইনামিক কাজগুলো করি সেটা মেনটেন হয় আমার হিপ মেমোরিতে, আর এই ধরনের রিকার্সিভ কাজগুলো করার জন্য আমরা স্ট্যাক মেমোরি ইউজ করে থাকি। সো আমি যদি আমার এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করার ট্রাই করি, ভেরি ফার্স্ট আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন আমার কলটা হবে মেইন ফাংশন থেকে, এবং যেই কলটা হবে সেটা আমরা স্ট্যাকের মধ্যে স্টোর করব। সো আমি যদি স্ট্যাকে থেকে স্টোর করি বা স্ট্যাকে পুশ করি, তো এটা হবে আমার স্ট্যাকের ভেরি ফার্স্ট এলিমেন্ট। স্ট্যাকে আমরা মেনকে পুশ করেছি, যখনই তার এক্সিকিউশন শেষ হয়ে যাবে তখনই আমরা সেটাকে স্ট্যাক থেকে পপ আউট করে দিব। কিন্তু আমার মেইন এক্সিকিউশন কিন্তু এখনো শেষ হয়নি। আমরা জানি সি প্রোগ্রামিং আমার এক্সিকিউশন গুলা সিরিয়ালি করে থাকে, এই লাইনের পরে এই লাইন, দেন এই লাইন, এভাবে। সো a = 4 সে ফেস করবে, এবং আমরা আমরা ভ্যালুটা যদি a = 5 এর জন্য করে দিই, বা ধরে নিই এটা 5, আমরা 5 এর জন্যই কলটা দিব a = 5। দেন সে এর পরের লাইনে চলে আসবে। এই লাইনে অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়টা লেখার দরকার নাই, আমরা এটা প্রিন্টে এভাবেই দিয়ে দিই। সো আমরা বলতে পারি যে এর পরের লাইনে সে ফেস করবে একটা ফাংশন কল, যেটার নাম দিয়েছি আমরা প্রিন্ট। আর প্রিন্ট প্যারামিটার, এখানে সে রিসিভ করতেছে একটা প্যারামিটার। আর আমরা যখন ফাংশনটা কল করব বা ইনভোক করব, এখানে যে আর্গুমেন্টটা পাস করব সেটা হচ্ছে এ, আই মিন এক্ষেত্রে 5। সো 5 দিয়ে আমার ভেরি ফার্স্ট কলটা হবে। এই কলটা নিয়ে আমরা ফাংশনের ডেফিনেশনে চলে যাব এবং আমরা স্ট্যাকের মধ্যে এই প্রিন্টকে পুশ করব।
সো প্রিন্ট 5 আমার স্ট্যাকের মধ্যে পুশ হলো। দেন আমরা এখন এখানে আছি n এর মান 5, আমরা বেস কেস চেক করতেছি। সো বেস কেস কেন ইউজ করি আমরা, বা বেস কেস কিভাবে কাজ করে সেটা আমি একটু পরে বলতেছি। তো না, এই কন্ডিশনটা ম্যাচ করতেছে না, সে চলে আসবে এই লাইনে। এই লাইনে এসে সে দেখতে পাচ্ছে আরেকটা ফাংশন কল সে ফেস করতেছে, যেটা হচ্ছে প্রিন্ট n-1। আমার n এর মান কিন্তু এখন 5, n-1 হবে 4। সো 4 দিয়ে সে আরেকটা কল দিবে, যেটা হচ্ছে প্রিন্ট 4। সো প্রিন্ট 4 দিয়ে সে কল দিয়ে উপরে চলে যাবে। কিন্তু প্রিন্ট 5 আমরা যদি একটু খেয়াল করি, প্রিন্ট 5 এর পরে, মানে প্রিন্ট 5 নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম, তখন এই লাইনের পরে কিন্তু তার একটা প্রিন্ট এফ ফাংশন আছে, যেটা সে এক্সিকিউট করার সুযোগ পায়নি। কারণ এখান থেকে সে আরেকটা ফাংশন ফেস করেছে, ফাংশন কলিং ফেস করেছে, যার কারণে তাকে উপরে চলে যেতে হয়েছে। সো আমরা বলতে পারি যে এই লাইনটা প্রিন্ট 5 এর জন্য একটা রিমেইনিং টাস্ক। ওকে, এখন সে প্রিন্ট 4 দিয়ে উপরে গিয়েছে, এন এর মান এখন 4, সে বেস কেস চেক করতেছে না, ম্যাচ করতেছে না। এখানে এসে সে দেখতেছে এখানে আবারও একটা ফাংশন কল সে ফেস করতেছে। সো প্রিন্ট 4 কল দিবে প্রিন্ট 3 কে। সো প্রিন্ট 3 দিয়ে আমার কলটা হওয়ার পর আমরা দেখতেছি যে এই যে প্রিন্ট 4, সেও কিন্তু এই লাইনটা এক্সিকিউট করতে পারেনি। এটা তার জন্য রিমেইন টাস্ক। আমরা যদি আমাদের কার পরে কে কল হচ্ছে এটা যদি একটা এরো দিয়ে দেখাই, বিষয়টা এরকমই হবে। দেন আমরা এখন প্রিন্ট 3 নিয়ে কাজ করতেছি। সেম ভাবে প্রিন্ট 3 কল দিবে প্রিন্ট 2 কে। প্রিন্ট 3 ও কিন্তু তার এই ভ্যালুটা প্রিন্ট করতে পারেনি। দেন এখন আমরা, সরি এটা হবে প্রিন্ট 2। দেন আমরা প্রিন্ট 2 থেকে কল দিব হচ্ছে প্রিন্ট 1 কে। প্রিন্ট 2 এর জন্য কিন্তু এই প্রিন্ট এফ লাইনে সে আসতে পারেনি, বিকজ প্রিন্ট 2 এখানে আসার পর 2 - 1 দিয়ে কল দিয়ে সে উপরে চলে গিয়েছে। এখানে প্রিন্ট 1 দিয়ে একটা কল হবে। এখন এন এর ভ্যালু 1, আমরা বেস কেস চেক করতেছি, না বেস কেস এখনো ম্যাচ করতেছে না। এখন সে কল দিবে প্রিন্ট 0 দিয়ে। তার মানে প্রিন্ট 1 ও তার রিমেইনিং প্রিন্ট এফ এর কাজটা করতে পারেনি। ওকে, এখন আমরা 0 দিয়ে যখন কল দিলাম, আমার এন এর ভ্যালু 0। আমরা যদি বেস কেসটা চেক করি, আমরা দেখতে পাবো যে আমার বেস কেসের সাথে এন এর ভ্যালু ম্যাচ করেছে। সো আমরা এই ইফ কন্ডিশনের ভিতর যা লেখা আছে সেই অনুযায়ী রিটার্ন করে দিব। ওকে, সো রিটার্ন করে দিলে আমরা আমাদের এক্সিকিউশন 1 এর কাছে ব্যাক করব। দ্যাট মিন্স প্রিন্ট 0 কাজ শেষ। এখন কোয়েশ্চন হচ্ছে আমরা কি রিটার্ন করেছি। আমরা আসলে এখানে ভয়েড ইউজ করার কারণে কোনো ভ্যালু রিটার্ন করিনি, জাস্ট তাকে এমনি রিটার্ন করে দিয়েছি। এবং রিটার্ন করে আমরা তাকে স্ট্যাক থেকে পপ আউট করে দিব, এবং এক্সিকিউশন পাওয়ার চলে যাবে তারপরে যে আছে, বা আমি বলতে পারি আমার স্ট্যাকের টপে বর্তমানে যে আছে তার কাছে। দ্যাট মিন্স এক্সিকিউশন পাওয়ার এখন প্রিন্ট 1 এর কাছে। ওকে, সো প্রিন্ট 1 নিয়ে আমরা এখন কাজ করব। আমাদের যদি মনে থাকে, প্রিন্ট 1 এর জন্য কিন্তু আমরা এই লাইনটা এক্সিকিউট করতে পারি নাই, এটা তার জন্য রিমেইনিং টাস্ক ছিল। কেন করতে পারি নাই? কারণ প্রিন্ট 1 নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম, এই লাইনে আসার পরে সে প্রিন্ট 1 - 1, আই মিন প্রিন্ট 0 দিয়ে কল দেওয়ার কারণে উপরে চলে গিয়েছে। এখন এই লাইনটা দিয়ে উপরে চলে যাওয়া মানে কি, এই লাইনের এক্সিকিউশন শেষ হয়নি। কিন্তু প্রিন্ট 0 এর কাজ এখন যেহেতু শেষ হয়ে গেছে, আমরা বলতে পারি প্রিন্ট 1 - 1, আই মিন প্রিন্ট 0 এর কাজ শেষ। দ্যাট মিন্স এই লাইনের কাজ শেষ। এখন প্রিন্ট 1 এই লাইনে আসতে পারবে। তো এই লাইনে যদি আসতে পারে, সে এখানে আমাদের জন্য 1 প্রিন্ট করতে পারবে, বিকজ আমরা n = 1 নিয়েই এখন কাজ করতেছি। ওকে, এর মাধ্যমে প্রিন্ট 1 এর সবগুলা লাইন এক্সিকিউট করা শেষ। এটা স্ট্যাক থেকে পপ আউট হয়ে যাবে। এখন আমার এক্সিকিউশন চলে আসবে প্রিন্ট 2 এর কাছে। প্রিন্ট 2 এর কাছে আসা মানে হচ্ছে আমার এন এর ভ্যালু এখন 2। আমরা যদি আবারও মনে করার চেষ্টা করি, প্রিন্ট 2 নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম, এই লাইনে আসার পর প্রিন্ট 2 2 - 1 দিয়ে কল দেওয়ার কারণে উপরে চলে গিয়েছিল। এই লাইনটার কাজ শেষ না হওয়ার কারণে আমরা পরের লাইনে আসতে পারি নাই, যার কারণে আমরা বলতে পারি যে
আমার এই লাইনটা রিমেইনিং টাস্ক হিসেবে থেকে গিয়েছিল প্রিন্ট 2 এর জন্য। এখন যেহেতু প্রিন্ট 1 এর কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন এই লাইনের এক্সিকিউশন করতে পারবো। আর এই লাইনের এক্সিকিউশন করার মানে হচ্ছে আমার n এর ভ্যালু প্রিন্ট করা, যেটা হচ্ছে 2। দ্যাট মিন্স আমরা 2 কে পাবো। এর মাধ্যমে প্রিন্ট 2 এর এক্সিকিউশন শেষ। এখন এক্সিকিউশন পাওয়ার চলে আসছে প্রিন্ট 3 এর কাছে। তো প্রিন্ট 3 ও সেম ভাবে প্রিন্ট 2 কে কল দেওয়ার কারণে উপরে চলে গিয়েছিল। প্রিন্ট 2 এর কাজ শেষ হয়নি বলে সে তার রিমেইনিং কাজ করতে পারেনি। এখন প্রিন্ট 2 এর কাজ শেষ, এক্সিকিউশন পাওয়ার হচ্ছে প্রিন্ট 3 এর কাছে আবার ব্যাক চলে এসেছে। প্রিন্ট 3 তার রিমেইনিং কাজটা করবে এবং সেটা হচ্ছে প্রিন্ট এফ করা, এবং আমরা ভ্যালু 3 প্রিন্ট করব। ওকে, এভাবে প্রিন্ট 3 স্ট্যাক দিয়ে পপ আউট হয়ে গেছে। এখন এক্সিকিউশন পাওয়ার চলে এসেছে প্রিন্ট 4 এর কাছে। প্রিন্ট 4 সেম ভাবে তার রিমেইনিং কাজ প্রিন্ট করা, এটা করবে। সো 4 প্রিন্ট হবে। সিমিলারলি এক্সিকিউশন পর চলে আসবে প্রিন্ট 5 এর কাছে, আর প্রিন্ট 4 স্ট্যাক থেকে পপ আউট হয়ে যাবে। প্রিন্ট 5 সেম ভাবে তার রিমেইনিং কাজ, এই যে প্রিন্ট 4 দিয়ে কল করার কারণে নিচে লাইনে আসতে পারেনি, এখন তো প্রিন্ট 4 এর কাজ শেষ, সো সে তার রিমেইনিং কাজটা করবে, আই মিন 5 প্রিন্ট করবে। 5 প্রিন্ট করে প্রিন্ট 5 এর এক্সিকিউশনও শেষ। তো প্রিন্ট 5 এর এক্সিকিউশন শেষ হয়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি আমার প্রিন্ট 5টা ছিল কই? প্রিন্ট 5টাকে আমরা কল দিয়েছিলাম হচ্ছে এখান থেকে। সো এখান থেকে কল দেওয়ার কারণে আমার মেইন ফাংশনের এখন কিন্তু আমার এক্সিকিউশন পাওয়ার মেইন ফাংশনের কাছে চলে এসেছে। তো মেইন ফাংশনের আমরা এই লাইনে যখন এসেছিলাম, তখন এই লাইন একটা ফাংশন কল দেওয়ার কারণে আমরা উপরে চলে গিয়েছিলাম, যার কারণে মেইন ফাংশন তার রিমেইনিং লাইনগুলো এক্সিকিউট করতে পারেনি। এখন মেইন ফাংশন তার রিমেইনিং লাইনগুলো এক্সিকিউট করবে। তার রিমেইনিং লাইন, যেহেতু এই এক্সিকিউশনটা শেষ, এখন রিমেইনিং লাইন হচ্ছে এগুলা। এখন সে এখানে এসে এক্সিকিউশন এন্ড এই লাইনটা প্রিন্ট করবে। এই লাইন প্রিন্ট করার পরে স্বাভাবিকভাবে সে এই লাইনে চলে আসবে। এই লাইনে এসে সে দেখতে পাবে হচ্ছে রিটার্ন 0। দ্যাট মিন্স সে এখানে ভ্যালু 0 রিটার্ন করে দিবে। এর মাধ্যমে আমার মেইন ফাংশনেরও এক্সিকিউশন শেষ হয়ে যাবে। মেইন ফাংশনের এক্সিকিউশন শেষ হইলে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, এই যে রিটার্ন 0 করলো, এটা আসলে কার কাছে রিটার্ন করবে? এটা কই রিটার্ন হইলো? এই যে আমরা কোনো একটা আমার প্রোগ্রাম রান করি, আমরা যখন রান বাটনে ক্লিক করি, তখন সে আমাদের জন্য একটা মেইন ফাংশনকে কল দেয়। এটা কিন্তু আমার কলই ফাংশন, এটা কলার না। আমরা যখন রান বাটনে ক্লিক করি, তখন আমাদের জন্য মেইন নামক কলার আমার মেইন ফাংশনকে কল দেয়। এখন মেইন ফাংশনের এক্সিকিউশন শেষ হয়ে গেছে, মানে এখন আমরা এই 0 ভ্যালু নিয়ে কলার মেনের কাছে ফেরত এসেছি। আর কলার মেনের কাছে ফেরত আসার মাধ্যমে আমরা বলতে পারি যে আমার যেহেতু স্ট্যাক এখন এমটি, দ্যাট মিন্স আমার প্রোগ্রামের এক্সিকিউশন শেষ। সো আমরা আমার 1 থেকে 5 পর্যন্ত ভ্যালু প্রিন্ট করতে পেরেছি। আমি এই এরোটা তো দেই নাই, এটা স্বাভাবিকভাবে অন্যান্যগুলোর মতো এভাবেই কাজ করবে। তো আশা করি আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি।